আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। দূরে এবং কাছের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে বারান্দা বাগানে এসে সবথেকে বেশি ভালো লাগা যেটা কাজ করছিল, বেলি গাছে দেখলাম ছোট ছোট কলি এসেছে। তো বেলি গাছে কিন্তু অনেকের গাছেই দেখেছি যে বেলি ফুল ফুটছে। আমার মনটা এত বেশি খারাপ ছিল, আমার বেলি ফুল অনেক পছন্দ, আমার গাছটাতে কেন কলি আসছে না। অবশ্য গাছটা না একটা সাইড করা ছিল, গাছটা যখন রোদের পাশে দিয়েছি আর ঠিকমতো পানি দিচ্ছি, এখন গাছটাতে নতুন নতুন পাতাও হয়েছে, আবার ছোট ছোট কলি হয়েছে। আর বেলি ফুল যখন ফুটবে তখন কিন্তু বারান্দাগুলোতে একদম সুন্দর একটা স্মেল বের হবে, অনেক বেশি ভালো লাগবে। আর পিটুনিয়া গাছে এখনও পর্যন্ত ফুল ফুটছে। পিটুনিয়া গাছটা যেন জান প্রাণ দিয়ে চেষ্টা করছে যে ও যত দিন পারে এই গাছটা আমাকে ফুল দিয়ে যাবে, ফুল উপহার দিয়ে যাবে আর কি। আর এমনিতে সাদা কালারের ফুল আমার অনেক বেশি পছন্দ, রজনীগন্ধা আমার অনেক ভালো লাগে, বেলি ফুল, টগর ফুল, এসব ফুলগুলো না আমার খুবই পছন্দ। তো বেলি ফুলের গাছে কলি যখন দেখেছি আমার মনটা সকালে এমনিতেই ভালো হয়ে গিয়েছে। আজকে থেকে তো আবার মেয়ের স্কুল শুরু হয়ে গিয়েছে, তো মেয়ের জন্য একটু সকাল সকাল টিফিন তৈরি করছিলাম, পাশাপাশি সকালের নাস্তায় একটু আলু ভাজি আর রুটি করব বলতে অনেক সকালে উঠে দেখি যে বড় মেয়ে কয়েকটা রুটি করে রেখেছে, তো চিন্তা করলাম আলু ভাজি করে দিই, তাহলে ওরা অনেক পছন্দ করে খাবে। এমনিতে পার্সোনালি আলু ভাজি আর রুটি আমার অনেক পছন্দ, বাচ্চারাও পছন্দ করে। গতকাল রাতে না খেতে ইচ্ছে করছিল, সকালে উঠে যখন দেখি যে মেয়ে রুটি তৈরি করেছে তখন আমার খুবই ভালো লাগছিল। ওকে আবার জিজ্ঞেস করছিলাম যে এত সকালবেলা উঠে তুমি রুটি কেন তৈরি করেছো? ও বলছিল যে মামুনি আমার খিদে পেয়েছে, সেই কারণে 2টা রুটি তৈরি করে আমি ডিম ভেজে খেয়ে নিয়েছি, আর বাকি রুটিগুলো তোমরা খেয়ে নিও। তো এরকম কিন্তু মাঝে মধ্যে বাচ্চারা যদি হেল্প করে তাহলে ভালোই লাগে। আর কাজকর্মে এমনিতেও সবসময় আমার বাচ্চারা আমাকে একটু হেল্প করার চেষ্টা করে। আর রুটির আলু ভাজিতে আমি সাধারণত শুধু একটু হলুদ দিয়েই করি, আর সামান্য পরিমাণ একটু জিরা দিই নামানোর আগে একটু ফ্লেভারের জন্য, আর অন্য কোনো মশলা অ্যাড করলে কিন্তু ভালো লাগে না। আর যদি ভাত দিয়ে খাওয়া হয় আলু ভাজিটা, সেই ক্ষেত্রে একটু এলাচি, তেজপাতা, জিরার গুঁড়া দিয়ে আলু ভাজিটা করে নিই, সামান্য পরিমাণ একটু হলুদ লবণ দিয়ে। আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে আলু ভাজিটা করে ফেলেছি, এখন মেয়েদেরকে সকালের নাস্তা দিয়ে দিব। আমার ভিডিওটি এখনও পর্যন্ত যারা দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে আপনাদের মতো অসংখ্য প্রিয় ভাই বোনের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে। চাইলে আপনার সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে আমি ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। খাওয়া দাওয়া শেষে এই তো এখানে মেয়ে এখন স্কুলে চলে যাচ্ছে, ওকে টিফিনও দিয়ে দিয়েছি, আর 2টা পানির বোতল দিয়ে দিয়েছি। একটা পানির বোতল দিয়েছি একটু বরফ করা, আর একটা পানির বোতল দিয়েছি নর্মাল ফ্রিজে রাখলে যে পানিটা হয় সেটা। যে পরিমাণে গরম পড়েছে বাসায় নর্মাল পানির বোতল রাখলেই একটু পর গরম হয়ে যাচ্ছে, তো চিন্তা করলাম একটা বরফের বোতল যদি সাথে থাকে নর্মালি একটা ঠান্ডাও খেতে পারবে, একটু লেট করে পানিটা খেলেও। বাইরে এত বেশি অসহনীয় গরম, এর মধ্যে স্কুল খুলে দিয়েছে, তো এই বিষয়টা বেশি একটা ভালো লাগছিল না, একটু দৃষ্টিকটুও লাগছিল। তো স্কুল কিন্তু মাঝে দিয়ে 1 সপ্তাহের মতন বন্ধ দিয়েছে। 1 সপ্তাহ পর যেহেতু স্কুল খুলেছে সেই কারণে বাচ্চারা স্কুলে না গিয়েও পারছে না, আর গরমের পরিমাণ এর মধ্যে যেন আরও বেড়ে গিয়েছে। আমার মেয়েটা একটু অসুস্থ হয়ে যায় গরমে, ওর একটু সমস্যা হয়ে যায়, তো আমি বারবার বলছিলাম যে যদি তোমার খারাপ লাগে তাহলে অবশ্যই আমাকে ফোন দিবে, আমি তোমার টিচারের সাথে কথা বলে ছুটি নিয়ে দিব। পরবর্তীতে আবার আমি স্কুল টিচারের সাথে কথা বলে নেই যে আমার বাচ্চার যদি কোনো প্রকার খারাপ লাগে তাহলে অবশ্যই আমাকে ফোন দিবেন, আমি স্কুল থেকে গিয়ে নিয়ে আসব। স্কুল প্রতিষ্ঠানও অনেক দিন বন্ধ ছিল, সেই ক্ষেত্রে স্কুল প্রতিষ্ঠান খোলা না থাকলে বাচ্চাদের পড়ার ক্ষতিও হয়ে যাচ্ছিল, কিন্তু এদিকে আবার গরমের কারণে আমরা কিন্তু সমস্ত গার্জিয়ানরা একটু টেনশনেও পড়ে গিয়েছিলাম যে বাচ্চারা এই গরমে কিভাবে ক্লাস করবে। আর সব স্কুলে তো জেনারেটর বা আইপিএসের ব্যবস্থা নেই, কিছু কিছু স্কুলে আছে যে শীতাতপ নিয়ন্ত্রিত, সেক্ষেত্রে দেখা যায় যে ক্লাস করা তেমন একটা কষ্ট হয় না, কিন্তু যেসব স্কুলে এইসব সুযোগ সুবিধা নেই ওইসব স্কুলে কিন্তু ক্লাস করা বাচ্চাদের জন্য মোটামুটি কষ্টদায়কই হয়ে পড়ে। তো আজকে আবার নিউজে দেখলাম অনেক
বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছে, স্কুল টিচারদের সমস্যা হচ্ছে। তো এইসব খবর দেখে কিন্তু মনের ভিতরে আলাদা একটা খারাপ লাগাও কাজ করছিল। তো বাচ্চা যখন বাসায় ফিরে এসে তখন আবার আমাকে একটা গুড নিউজ দিল যে মামুনি আরও 3 দিনের জন্য স্কুল অফ করে দিয়েছে। তো এটা শুনে আমার মনের মধ্যে আমি বলতে পারবো না আপনাদের কি পরিমাণ যে শান্তি লাগছিল। কারণ আমার মেয়ে যেহেতু এই গরমটা সহ্যই করতে পারে না, আবার অসুস্থ হয়ে পড়ে, একটা টেনশন কিন্তু থেকেই যায়। ঘরের সমস্ত কাজকর্ম শেষে এবার 1 কাপ চা খেয়ে নিচ্ছি। গতকাল রাতে ঘুমাতেই পারিনি, মাথা এত বেশি কামড়িয়েছে, জানি না, মাথা ব্যথাও বলবো না, এটা মাথা ধরে আছে। তো চিন্তা করলাম 1 কাপ চা খেয়ে নিই, যেহেতু চা না খেলে মাথা ধরাটাও কমছে না। যাদের প্রতিদিন চা খাওয়ার নেশা আছে তারাই একমাত্র আমার কষ্টটা বুঝতে পারবে, আর যাদের চা খাওয়ার নেশা নেই তাদের কাছে এই মুহূর্তে এই গরমে 1 কাপ গরম চা দেখে অসহ্যই মনে হবে। কিন্তু কিছুই করার নেই, মাঝে মধ্যে আমাদেরও খেতে ইচ্ছে করে না, কিন্তু না খেলে হয় কি মাথাটা অনেক বেশি ধরে যায়, আর কাজকর্ম করতেও যেন শক্তি পাই না, এই হলো অবস্থা। আর জানলা দিয়ে বাইরে আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমার কাছে খুবই ভালো লাগে, জানি না মোবাইলের মধ্যে ওরকমভাবে জুম করলে আপনাদেরকে দেখাতে পারবো কি না। এই খেজুর গাছে দেখেন সুন্দর খেজুর হয়েছে। এবার কিন্তু আমরা পুরো শীতের সিজনে এই জায়গা থেকেই খেজুরের রস খেয়েছি, একদম টাটকা খেজুরের রস আমাদেরকে গাছ থেকে নামিয়ে দিয়েছে, জায়গায় থেকে দাঁড়িয়ে আমরা খেয়েছি। তো এই গাছগুলো লাগানোতে কিন্তু সুবিধাই হয়েছে। আর ঘরটর যেহেতু গুছিয়ে ফেলেছি, সকাল থেকে অনেকটাই রিল্যাক্স লাগছে। আমার রান্নাঘরে স্পেস একটু কম থাকার কারণে আমি মাঝে মধ্যে ধোয়াধুয়ি করে টেবিলটার উপরে রেখে ভালোভাবে শুকিয়ে তারপর সেলফগুলোতে গুছিয়ে রাখি আর কি, এছাড়া আর কোনো উপায় নেই। যখন যেখানে যে অবস্থায় আছি সেই জায়গাটাই ম্যানেজ করে চলতে হয়, এটাই নিয়ম। তো দুপুরের রান্নায় একটু করলা ভাজি করে নিচ্ছি, আর একটু ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করে নিব। এই হলো আজকে দুপুরের রান্না বান্না। এই গরমের মধ্যে একটু তিতা তরকারি, একটু টক তরকারি খেতে পারলে শরীরের জন্য খুবই ভালো। আজকে চেয়েছিলাম একটু টক দিয়ে মাছ দিয়ে রান্না করব, তো বাচ্চারা বলছিল যে ছোট মাছ দিয়ে আলু দিয়ে কাঁচামরিচ দিয়ে যে তরকারিটা রান্না করি সেটাই যেন রান্না করে দিই, ওদের সেটাই খেতে ইচ্ছে করছে। করলা ভাজি শেষে এদিকে ট্যাংরা মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি এক চুলায়, আরেক চুলায় একটু আইসক্রিম তৈরি করে নেব। তো সেই কারণে এখানে আধা লিটার দুধ দিয়ে দিচ্ছি, আর দুধের মধ্যে ফ্লেভারের জন্য দিব সামান্য পরিমাণ একটু এলাচির গুঁড়া। যেহেতু আমি কুলফি আইসক্রিম তৈরি করব, তো সেই কারণে এখানে এলাচির গুঁড়াটা দিয়ে দিলাম, আর পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। আপনাদের বাসায় যদি কনডেন্স মিল্ক থাকে তাহলে চিনির পরিমাণটা একটু কম দিবেন, আর কনডেন্স মিল্কটা দেওয়ার চেষ্টা করবেন। আর যদি বাসায় ক্রিম থাকে এখানে আপনি ক্রিমও অ্যাড করতে পারেন, তাহলে আরও ভালো লাগে। আমি নর্মালি বাসায় যেভাবে সবসময় কুলফি তৈরি করি সেভাবেই আপনাদেরকে করে দেখাচ্ছি। তো এখানে আধা লিটার দুধের মধ্যে আমি 3 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি পানিতে গুলিয়ে, আর পরিমাণ মতন কিছুটা স্বাদের জন্য গুঁড়ো দুধ দিয়েছি। এবার এটাকে ভালোভাবে ফুটিয়ে নিব। একটা সুন্দর একটা ঘনত্ব আসার পর আমি দুধটা নামিয়ে নিব। দুধটা কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, নয়তো বা নিচে দিয়ে লেগে যাবে, যেহেতু একটু কর্নফ্লাওয়ার দিয়েছি। আর একদিকে দুধটা ফুটতে থাকুক, আর এদিকে ট্যাংরা মাছের ঝোলটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। ট্যাংরা মাছের মধ্যে বেশি কিছু না, হলুদ, মরিচ, সামান্য পরিমাণ একটু ধনিয়ার গুঁড়া আর সামান্য পরিমাণ একটু জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দুধের ঘনত্বটা আপনারা ভিডিওতে দেখলে মনে হয় বুঝতেই পারছেন কেমন হয়েছে। এমন অবস্থায় এই বক্সে নামিয়ে নিয়েছি। এখন ফ্যানের নিচে ভালোভাবে ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে দিব। বাকি প্রসেসটা আপনাদেরকে একটু পর দেখাচ্ছি। এদিকে দেখেন আমার তরকারি রান্না কিন্তু আজকের মতন শেষ। আর আমার বাসায় এখন আয়েশা বুড়ি আছে, তার জন্য একটু কোল্ড কফি করে দিয়েছি। চায়ের জন্য আমার মাথা পাগল করে দিয়েছে, কিন্তু এই গরমে যদি ওকে চা দেই, ও তো ছোটো মানুষ বোঝে না, ওর হয়তো বা খেতে খারাপ লাগতে পারে। তো সেই কারণে একটু কোল্ড কফি আর চকলেট বিস্কিট দিয়ে দিয়েছি। আর অনেক সময় ধরে আমার বাসায় ছিল, কত গল্প, কত কিছু, গোসল করেছে, বারবার সাজুগুজু করছিল। আর ওর না এত গরমের মধ্যে আমার মনে হয় কি ছোট মানুষের মনে হয় গরমটা একটু কমই। ও যে কত আনন্দ করছিল আমার বাসায় এসে, ওর আনন্দগুলো দেখে আমারও খুব ভালো লাগছিল। তারপর ওকে 2টা ফ্যান ছেড়ে ঘুম পাড়িয়েছি। বিকেলের দিকে একটু বাবার বাড়িতে এসেছিলাম, তো ভাবির এখানে বসেছি। ভাবি আবার একটু ফ্রুট
তারপর একটু শরবত তৈরি করে দিয়েছে। আমি আর বারবার না করছিলাম গরমের মধ্যে কোনো ঝামেলা করতে। তো এই তো এদিকে আইসক্রিমটা দেখেন হালকা একটু বরফ বরফ হয়েছে। তো এই অবস্থায় এখন ব্লেন্ডারে ভালোভাবে আইসক্রিমটা আমি ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করার সময় আমি সামান্য পরিমাণে একটু গুঁড়ো দুধ দিয়েছি, 2 চামচ করে ব্লেন্ডারে অনেক সময় ধরে ফোম করে নিয়েছি। তবে আরেকটু ভালোভাবে ফোম হলে আইসক্রিমটা সুন্দরভাবে বসতো। তো ব্লেন্ডারে অনেকটা সময় ধরে চেষ্টা করেছি, ওইভাবে ফোম হচ্ছিল না। আর আরেকটা ব্লেন্ডারে যদি চেঞ্জ করে ফোম করে নিতাম তাহলে মনে হয় সুন্দর হতো। তো আজকের মতন আর এই আইসক্রিমের পিছনে আমি কোনো ধরনের পরিশ্রম দেইনি। তো উপর থেকে কিছুটা বাদাম দিয়ে সারা রাত ফ্রিজে রেখেছিলাম, এটা কিন্তু পরের দিন। এখন আমি বাচ্চাদের জন্য কিছুটা আইসক্রিম সার্ভ করে দিচ্ছি। বাসায় এইভাবে আপনারা কুলফি তৈরি করে দেখবেন, অনেক বেশি টেস্ট হয় আর খেতেও ভালো লাগে। পুরো দোকানে যেরকম কুলফি পাওয়া যায় না, এর থেকেও বেশি টেস্ট লাগে আমার কাছে মনে হয় যে আইসক্রিমটা। সেম একই পদ্ধতিতে আপনারা যে কোনো ফ্লেভারের আইসক্রিম তৈরি করতে পারেন। সেক্ষেত্রে শুধু আপনারা ফ্লেভার অনুযায়ী এসেন্সগুলো মিশিয়ে নেবেন। আর আপনাদের বাসায় যদি বিটার থাকে ভালোভাবে আপনারা ফোমটা করতে পারেন, তাহলে একদম দোকানের আইসক্রিমের মতন একদম আপনার বাসার আইসক্রিমও ফোমি ফোমি হবে। রেসিপি কিন্তু একইভাবে সেম পদ্ধতিতেই করতে হয়। আপনাদের সাথে গল্প করতে করতে দুপুরের রান্না বান্নার সময় হয়ে গিয়েছে। তো দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি। দুপুরের রান্নায় আজকে একটু পোলাও রান্না করব, আর ডিম দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে সুন্দরভাবে একটু ডিমের কুরমা করে নিব। এই গরমের মধ্যে আমার প্রিয় আপুদের কি অবস্থা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার বাচ্চারা কিন্তু এই গরমের মধ্যেও মাঝে মধ্যে এরকম রিচ টাইপের খাবারগুলো খেতে চায়। আমার 2 মেয়ে তো রাত্র হলেই বলবে যে মামুনি একটু মোরগ পোলাও করো। তো মাঝে মধ্যে করে দিই, মাঝে মধ্যে করছি না। এই গরমের মধ্যে চাচ্ছি একটু ঠান্ডা ধরনের খাবারগুলোই যেন ওদের পেটে যায়, সেটা চেষ্টা করছি। তো গতকাল রাতেই বলছিল যে মামুনি ডিমের কুরমা দিয়ে একটু পোলাও খেতে ইচ্ছে করছে। তো চিন্তা করলাম আজকে দুপুরের দিকে অল্প করে একটু রান্না করে দিই, যেহেতু খেতে ইচ্ছে করছে। আসলে বাচ্চাদের রুচি আর আমাদের রুচি তো একরকম না। ওরা হয়তো বা খেয়ে একটু হজম করতে পারছে, আমাদের খেয়ে হজম করতে একটু কষ্ট হচ্ছে। তো এদিকে গল্প করতে করতে পোলাওটা রান্না হয়ে গিয়েছে। পোলাওটা নামানোর আগে উপর থেকে সামান্য পরিমাণ একটু গুঁড়ো দুধ দিব, সামান্য পরিমাণ একটু চিনি দিব আর একটু ঘি দিয়ে তারপর পোলাওটা আবার 10 মিনিট দমে দিয়ে নামিয়ে নেব। আর পেঁয়াজের বেরেস্তাটা যেহেতু করিনি, এখন উপর থেকে পেঁয়াজের বেরেস্তাটা দিব না, একটু পর পেঁয়াজের বেরেস্তা ভেজে উপর থেকে দিয়ে দিলে পোলাওটা আমার রান্না হয়ে যাবে। একটা সময় সব থেকে কঠিন মনে হতো এই পোলাও রান্নাটা। পোলাও রান্না করতে গিয়ে কতবার যে নষ্ট করেছি। অনেকে বলে এর থেকে সহজ রেসিপি আর হয় না। তো এখন যেহেতু শিখে গিয়েছি সব ধরনের টেকনিক, এখন আমার কাছে এরকম মনে হয়। কিন্তু যারা নতুন গৃহিণী আছে তাদের কাছে কিন্তু প্রতিটা রান্নাই কঠিন মনে হয়। অনেক ছোট ছোট রান্না বান্নাও আমি অনেক সময় অনেক মনোযোগ সহকারে দেখি, শেখার চেষ্টা করি। আর বাইরের দেশের যে রান্নাগুলো আছে, কলকাতার রান্নাগুলোর মধ্যে কিন্তু একটু ভিন্নতা আছে, কিন্তু ভালোই লাগে। কিছু কিছু রান্না দেখে মনে হয় যে এত টেস্টি হবে, খেতেও ইচ্ছে করে। কলকাতার রান্নাবান্নার মধ্যে ফিশ কাটলেট, তারপরে হলো ভেটকি মাছের পাতুরি, আরও কিছু কিছু স্পেশাল ওদের রান্না আছে, পাবদা মাছের ঝাল। তো এইসব রান্নাবান্নাগুলো কিন্তু আমাদের বাংলাদেশের রান্না থেকে একটু অন্যরকম, একটু ভিন্নতাও আছে। তো এইসব রান্নাবান্নাগুলো দেখলে না অনেক বেশি খেতে ইচ্ছে করে। আর এই রেসিপিগুলো আমি খুব মনোযোগ সহকারে দেখি। তারপর সর্ষে ইলিশ অবশ্য আমরাও বাসায় রান্না করি। তারপরও কিছু কিছু জায়গার কিছু কিছু খাবার আছে অনেক ফেমাস, এবং তাদের হাতেরটাই না অন্যরকম একটা টেস্ট থাকে আর ভালো লাগে। ডিম আলুর সাথে আমার মেয়ে আবার কি করেছে, 4টা মিট বল এনে দিয়েছে, বলছে মামুনি 4টা মিট বল দিয়ে দাও। তো আমি বললাম যে আমি তো চিকেন বের করিনি, এর জন্য তুমি মিট বল নিয়ে এসেছো। বলছে যে ভালোই লাগবে খেতে, আসলেই ভালো লাগছিল। তো এখানে আমি প্রথমে আলুটা, ডিমটা আর মিট বলটা ভালোভাবে ভেজে নিয়েছি। তো একই পাত্রের মধ্যে এখন পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিব, উপর থেকে আদা রসুন বাটাটা দিয়ে দিব। আর পেঁয়াজের উপর থেকে এখন গরম মশলাটাও দিয়ে দিই। পেঁয়াজের সাথে ভাজা ভাজা হয়ে গেলে ফ্লেভারটা সুন্দর আসবে। আর এলাচি, গোলমরিচ, লং, এই 3টা মশলা আমি একটু থেতু করে দিয়েছি যেন বাচ্চাদের গালে কামড়ে না পড়ে। এখন উপর থেকে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটাও ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসলে বাকি মশলাগুলো আমি মিশাবো।
তো সামান্য পরিমাণে একটু ঘি দিয়েছি। প্রথমে ভেবেছিলাম ঘি দিব না গরমের কারণে, পরবর্তীতে এইসব খাবারে দেখা গিয়েছে একটু ঘিয়ের ফ্লেভার না হলে কিন্তু ভালো লাগে না। সামান্য পরিমাণে একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি, একটু জিরার গুঁড়া দিয়েছি, আর সামান্য পরিমাণ একটু রাঁধুনি যে রোস্টার মশলাটা আছে সেই মশলাটা দিয়ে দিব। আর পোস্ত দানাটা আমি কি করেছি, একটু কাঁচা মরিচ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডারে। আজকে আর পোস্ত দানার মধ্যে বাদাম মিশাইনি, যেহেতু একটু গরম পড়েছে। বাদামটা দিলে অনেক সময় হয় কি যে পেটের মধ্যে একটু হজম করতে সমস্যা হয় আর কি, গ্যাসের প্রবলেমটা হয় আমার, তো সেই কারণে আর বাদামটা মিশাইনি। তো এই তো উপর থেকে এখন রাঁধুনি যে রোস্টের মশলাটা আছে সেটা দিয়ে সামান্য পরিমাণে একটু দুধ দিয়ে পানি দিয়ে ভালোভাবে কিছু সময় ধরে কষিয়ে নিব। রোস্টের মশলাটা কিন্তু আমি দিয়েছি এখানে ফ্লেভারের জন্য, পরিমাণে খুবই সামান্য দিয়েছি। ডিমের কুরমার মধ্যে দেখা গিয়েছে যে রোস্টের মশলাটা দিলে তেমন একটা খেতে ভালো লাগে না, সে কারণে দিলেও আপনারা পরিমাণে একদম অল্প দিবেন, সেই ক্ষেত্রে হয় কি ফ্লেভারটা অনেক সুন্দর আসে। ডিম আলুটা সামান্য কিছুক্ষণ কষিয়ে তারপর উপর থেকে আমি একটু দুধ দিয়ে নামানোর আগে সামান্য পরিমাণ একটু গুঁড়ো দুধ দিব, একটু চিনি দিব, আর একটু সামান্য পরিমাণ ঘি দিয়ে উপর থেকে বেরেস্তা দিয়ে নামিয়ে নিব। এই পোস্ত ডিম আলুর তরকারিটা কিন্তু খেতে অনেক টেস্ট হয়, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর যদি ডিম না ইউজ করেন, শুধু আলু দিয়েও কিন্তু এইভাবে রান্না করে দেখবেন, পরোটা বা লুচি দিয়ে খেতে অনেক টেস্ট হয়। মাঝে মধ্যে আমি কি করি, বিভিন্ন প্রকার রেসিপি ট্রাই করি, বা কিছু কিছু রেসিপি আছে যে নিজের মনের মতন করে রান্না করার চেষ্টা করি। আমার মতন কে কে এমন আছেন? সব সময় কিন্তু রেসিপি ফলো করে রান্না বান্না করা সম্ভব না, অনেক সময় ইচ্ছে করে নিজের মনের মতন করে কিছু না কিছু রেসিপি ট্রাই করি বা রান্না করি এরকম। তো উপর থেকে এই তো পেঁয়াজের বেরেস্তা দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে আবার কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। এই পেঁয়াজের বেরেস্তার কারণে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে। রান্নাবান্না শেষে রান্নাঘরটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি প্রতিদিনের মতো। আর আজকের মতো কাজকর্ম প্রায় সবই শেষ, ঘরটরও গোছানো হয়ে গিয়েছে। বাসায় যদি চিকেন না থাকে তাহলে আমি এইভাবে ডিমের কুরমা আর পোলাওটা রান্না করার চেষ্টা করি। অনেকটা দেখা যায় যে চিকেনের স্বাদটা অনেকটাই কভার হয়, এই হলো বিষয়। আর ওরই ওইদিকে বসে আছে মায়ের অপেক্ষায় যে মা কখন একটু খাবার দিবে। এই গরমে না আমার ওরিওটা অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে, তো ওর প্রতি অনেকটা খেয়াল রাখছি, বারবার মুছিয়ে দিচ্ছি, ওর খাবারের দিকে খেয়াল রাখছি। আর ও একটু সিদ্ধ খাবার ছাড়া না খেতে চাচ্ছে না। তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে বাচ্চাদেরকে আবার খাবারগুলো পরিবেশন করে দিচ্ছি, দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি। আপনাদের সাথে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে ভিডিওটি শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।